আসসালামু আলাইকুম পালস পয়েন্ট। আমরা গতকালকে ইবনে সিনার সম্পর্কে জানতে পেরেছি। আজকে আমরা তার জীবনের বাকি অংশটুকু সম্পর্কে জানব। তো চলো দেরি না করে শুরু করা যাক। এই পর্বে আমরা জানব ইবনে সিনার জ্ঞানযাত্রা ও অবদান এবং রাজ দরবারে প্রবেশ। একদিন বুখারার রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তরুণ ইবনে সিনাকে ডাকা হলো। তার চিকিৎসায় রাজা সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনার পর তাকে রাজকীয় গ্রন্থাগারে প্রবেশাধিকার দেওয়া হলো। বিশাল সেই গ্রন্থাগার যেন তার জন্য খুলে দিল জ্ঞানের এক নতুন দিগন্ত। তিনি দিন রাত বই পড়তেন, শিখতেন আর নিজের চিন্তাভাবনা লিখে রাখতেন। রাজদরবার প্রবেশাধিকারের পাওয়ার পর ইবনে সিনার জীবন যেন নতুন মোড় নিল। বিশাল সেই গ্রন্থাগার তার কাছে ছিল এক অমূল্য ধনভাণ্ডার। দিন রাত তিনি বই পড়তেন, নোট লিখতেন আর নিজের চিন্তাভাবনা সাজাতেন। চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন সব কিছুতেই তার আগ্রহ ছিল। তার কৌতূহল ছিল সীমাহীন। কোনো বিষয় বুঝতে না পারলে তিনি থেমে যেতেন না, বরং নতুনভাবে চিন্তা করতেন। অনেক সময় রাত ভর আলো জ্বালিয়ে বসে থাকতেন, যতক্ষণ না সমস্যার সমাধান খুঁজে পান। তার এই অধ্যাবসায় তাকে দ্রুতই একজন অসাধারণ চিকিৎসক ও চিন্তাবিদে পরিণত করল। এবার আমরা জানব চিকিৎসাশাস্ত্রে অবদান। চিকিৎসাশাস্ত্রে অবদান, ইবনে সিনার সবচেয়ে বড় অবদান হলো আল কোয়ানাম ফি আল তাবিব বা দ্য ক্যানন অফ মেডিসিন। এটি ছিল চিকিৎসাশাস্ত্রের এক বিশ্বকোষ, যেখানে রোগের বর্ণনা, চিকিৎসা পদ্ধতি, ঔষধের ব্যবহার এবং স্বাস্থ্যবিধি বিস্তারিতভাবে লেখা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বই ইউরোপ ও এশিয়ার বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে। তার চিকিৎসা পদ্ধতি ছিল বৈজ্ঞানিক। তিনি রোগ নির্ণয় পর্যবেক্ষণকে গুরুত্ব দিতেন এবং সংক্রামক রোগের বিস্তার নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতেন। তার কাজ আধুনিক চিকিৎসা শাস্ত্রের ভিত্তি স্থাপন করেছে। চিকিৎসাশাস্ত্র ছাড়াও ইবনে সিনা ছিলেন একজন দার্শনিক। তিনি গ্রিক চিন্তাধারাকে ইসলামী জ্ঞানের সাথে যুক্ত করেছিলেন। অ্যারিস্টটলের দর্শনকে নতুনভাবে ব্যাখ্যা করে তিনি ইসলামী দর্শনের সাথে মিলিয়ে দেন। তার চিন্তাধারা পরবর্তীতে ইউরোপীয় রেনেসার চিন্তাবিদদের ওপর গভীর প্রভাব ফেলেছিল। তিনি বিশ্বাস করতেন জ্ঞান মানুষের আত্মাকে উন্নত করে এবং মানবজাতির কল্যাণে ব্যবহার করা উচিত। তার দর্শন, যুক্তি, নৈতিকতা ও আধ্যাত্মিকতার সমন্বয় ঘটিয়েছে। সেই জীবন ও উত্তরাধিকার। রাজদরবারে প্রবেশাধিকারের পাওয়ার পর ইবনে সিনার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়েছিল। তিনি বিভিন্ন শহরে ভ্রমণ করেছেন, বুখারা থেকে গুরগান, রে থেকে হামাদান পর্যন্ত। প্রতিটি জায়গায় তিনি চিকিৎসক, দার্শনিক ও শিক্ষক হিসেবে কাজ করেছেন। তার প্রতিভা এতটাই স্বীকৃত ছিল যে শাসকরা তাকে নিজেদের দরবারে ডাকতেন। তার জীবন সব সময় সহজ ছিল না। রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ তাকে বারবার স্থান পরিবর্তন করতে বাধ্য করেছিল। হামাদানে তিনি দীর্ঘ সময় কাটান। এখানেই তিনি তার বিখ্যাত গ্রন্থ আল কুনান ফি আল তাবিব সম্পূর্ণ করেন। চিকিৎসাশাস্ত্রের এই বিশ্বকোষ তাকে বিশ্বব্যাপী অমর করে তোলে। একই সময়ে তিনি কিতাব আল শিফা নামক বিশাল দর্শন ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করেন। তার লেখনীতে যুক্তি, নৈতিকতা, চিকিৎসা ও আধ্যাত্মিকতার সমন্বয় ঘটিয়েছিল। তবে জীবনের শেষ দিকে তার শরীর দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত কাজ, ভ্রমণ এবং রাজনৈতিক চাপ তাকে ক্লান্ত করে তোলে। তবুও তিনি লেখালেখি ও চিকিৎসা চালিয়ে যান। তার শেষ দিনগুলোতে তিনি হামাদানে বসবাস করেছিলেন। 1037 খ্রিস্টাব্দে মাত্র 57 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। উত্তরাধিকার। ইবনে সিনার মৃত্যু হলেও তার কাজ অমর হয়ে আছে। চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। তার ক্যানন অফ মেডিসিন শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপ ও এশিয়ার বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে। দর্শনে তার চিন্তাধারা ইউরোপীয় রেনেসার চিন্তাবিদদের ওপর গভীর প্রভাব ফেলেছিল। তার জীবন থেকে আমাদের শেখায় জ্ঞান শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং মানবজাতির কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। কৌতূহল, অধ্যবসায় ও মানব সেবায় মানসিকতা থাকলে একজন মানুষ যুগের সীমা ছাড়িয়ে অমর হয়ে উঠতে পারে। আমরা এরপর নতুন এক ব্যক্তির জীবনী জানব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।